টেকনোলজি ইন লজিস্টিক্স বা পণ্য পরিবহনের প্রযুক্তি, এই স্লোগান নিয়ে জিম ডিজিটাল ট্রাক প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আপনাদেরকে পাশে নিয়ে। এবং আমাদের মূল লক্ষ্য যেটি, প্রযুক্তির মাধ্যমে এন্টারপ্রাইজ লজিস্টিক্সকে কিভাবে আমরা আরো এফিসিয়েন্ট এবং আরো বেটার করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আজকে ওয়েবিনারের মূল যে বিষয়, লজিস্টিক্স ইন দ্য টাইম অফ কোভিড-19, এবং এই পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় আমি থাকবো আপনাদের পাশে। আমার নাম আবরার হাসান চৌধুরী, আমি যোগাযোগ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার হিসেবে নিয়োজিত আছি। এবং দেরি না করে চলুন আমরা আমাদের আজকের যারা গেস্ট, আজকের যারা সম্মানিত প্যানেলিস্ট, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আজ আছেন আলমগীর আলভি, ম্যানেজিং ডাইরেক্টর এবং ফাউন্ডার অফ যোগাযোগ লিমিটেড, এবং খন্দকার তাসফিন আলম, চিফ অপারেটিং অফিসার, দারাজ বাংলাদেশ। সো আলভি স্যার এবং তাসফিন ভাই, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আজকে আমাদের সাথে যোগ দিতে পেরেছেন সো আমাদের আজকের ডিসকাশনে। লজিস্টিক্স এর এক্সপোজারটা কিরকম ছিল টু কোভিড-19? সো আমি যদি আলভি স্যারকে দিয়ে শুরু করি। এই কোভিড এর কথা যদি আমরা চিন্তা করি লজিস্টিক্স পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে, there were quite a bit of challenge that happened dramatically, especially in March and April time, যেখানে আমাদের সবাই সবকিছু হঠাৎ করে বন্ধ করে দিতে হয়েছে। বাট ইন্টারেস্টিংলি, যখনই কোনো সমস্যা আসে তখনই কিন্তু আমাদের দাওয়াল পিঠে থেকে যায়, এবং আমরা কিন্তু ইনোভেশনের মাধ্যমে কুইকলি কিভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি সেটা কিন্তু আমরা উই হ্যাভ গন থ্রু দ্য প্রসেস। সো সেই পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয়েছে যে that gives us agility, that gives us a way of how to think differently. এবং আজকে যদি আবার আমরা যখন দেখছি যে কোভিড এর সারা বিশ্ব জুড়ে আবার যখন নতুন করে একটা সাইকেল শুরু হচ্ছে, আমার কাছে মনে হয় এবার কিন্তু we will probably adapt, এবং এর ইম্প্যাক্ট হয়তো অনেক অনেক কম হবে যদিও এই সার্চের সময়, সেটা আমার কাছে মনে হয়। So adaptability is one of the things that we probably learn dramatically, and with real life example in this case. প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে কিন্তু অলমোস্ট একটা লকডাউন স্টেজে নিয়ে আসার একটা প্রচেষ্টা ছিল, বা সে জায়গা থেকে আবার খুব কুইক রিয়েলাইজেশন যেটা হয়েছিল যে থিংস মাস্ট মুভ অন। অ্যাকচুয়ালি আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল ক্যানট বি হ্যাম্পার্ড, থিংস মাস্ট গো আউট ফ্রম ঢাকা অর গেট ইন টু ঢাকা। সো খুব কুইকলি কিন্তু আমরা গভর্নমেন্টের কাছ থেকে যেসব হেল্প পেয়েছি টু রিগেইন দ্য পারমিশন টু অপারেট ইন্টার ডিস্ট্রিক্ট, এবং দারাজের যেটা নিজস্ব ডেলিভারি মেকানিজম আমাদের এখন 59 ডিস্ট্রিক্টে আছে, সেটার লাইন হোক কিন্তু আমরা নিজেরাই করে থাকি। সো আমরা কিন্তু আবার খুব কুইকলি যে শুরু করতে পেরেছিলাম। সো আসলে বড় লার্নিং যেটা বলবো লজিস্টিক্স এর জন্য, যে শো মাস্ট গো অন। সো আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে আবার নিজেদেরকে গুছিয়ে নিয়ে অপারেট করা শুরু করেছি, এবং আমার জানা মতে সবগুলো লজিস্টিক কোম্পানি কিন্তু এই কোভিড এর সময় ফিল্ডে ছিল। সো একটা রিলেশন হয়েছে আসলে পিপল হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য লজিস্টিক্স মেকানিজম ইন দ্য কান্ট্রি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু মুভ থিংস অল ওভার দ্য প্লেসেস ফ্রম ওয়ান টু অ্যানাদার, এবং এটা যে ইম্প্যাক্টটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের উপর পড়ে সেটা নিয়ে আসলে সবার একটা খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য এসেনশিয়াল সার্ভিসেস। এই সেকেন্ড ওয়েভে আলভি স্যার যেটা বললেন যে হয়তো আমরা অনেকটাই এখন অ্যাডাপ্ট করে নিতে পারবো, যেটা হয়তো ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে আমাদের জন্য অনেকটাই অফ গার্ডেড ছিল, মানে কোভিড এর ক্ষেত্রে। সো কুইক একটা রিকভারি যদি চাই আমরা এই লজিস্টিক্স খাতে, তো সেটা আমরা কিভাবে পেতে পারি? স্যার যদি শুরু করেন এখানে। সো তাসফিন সুন্দর করে গুছায় বলছে আসলে what are the challenges that we faced on the first year আর কি। হ্যাঁ, সো আমার কাছে যেটা মনে হয় যে as we were talking, যে there are two aspects of it. একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সো ব্যাক এন্ডে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন ফ্লোটা ঠিক মতো হচ্ছে কিনা, বা আমরা আমাদের দেশে যখন প্রোডাক্টটা আসতেছে সেটা কিন্তু শুধু বিকজ আমরা কিন্তু এখনো লট অফ স্টাফ আমরা কিন্তু এখনো ইম্পোর্ট ড্রিভেন, যদিও আমাদের দেশে কিছু কিছু জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কিন্তু লট অফ স্টাফ আর ইম্পোর্ট ড্রিভেন, রাইট? সো এখন যেমন আমরা শুনছি যে ইউরোপে কিছু কিছু কান্ট্রিতে লকডাউন হওয়া শুরু করেছে, কিছু কিছু কান্ট্রি আবার লকডাউনের কথা চিন্তা ভাবনা করছে, রাইট? সো ওনারা যদি লকডাউন হয়ে যায়, there will be an impact because some of the products is probably not going to come the way we are expecting, right? That's a one challenge that's there, and there will be there.
And then the other aspect of it is যে আমাদের ইন্টারনাল যারা ম্যানুফ্যাকচারিং করছে তারাও কিন্তু আসলে তাদের ইনপুট মেটেরিয়ালের জন্য টু সাম এক্সটেন্ট bind to them, right? So there will be some sort of a few weeks glitches that you cannot avoid, right? That's number one. So that's basically information flow back end, right? নাও ফ্রন্ট এন্ডে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কিভাবে যারা আমাদের ফ্রন্ট এন্ডে যে কাজ করবেন সেটা আমাদের এই যোগাযোগের জন্য হোক বা জিমের জন্যই হোক বা দারাজের জন্যই হোক তাদের সেফটি is very, very important, right? What we have learned from our last exercise, and then আমরা কিভাবে প্রসেসের মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে এবং whether encourage them to use gloves, যেন তারা মাস্ক পরে কাজ করে, সোশ্যাল ডিস্টেন্স থাকে, এই যে প্রসেসগুলো যত ছোটই হোক, কেননা তারাও কিন্তু শুধু এখানে যখন আমাদেরকে হেল্প করবেন বা পার্টিসিপেট করবেন সেটাই জাস্ট ইম্পর্টেন্ট না, তার সাথে কিন্তু সেটাও ইম্পর্টেন্ট যে তারা কিন্তু তার ফ্যামিলিতে যাচ্ছে ফিরে এবং তাদের ফ্যামিলিকে ইম্প্যাক্ট করবে। তো তাদের সেফটি এন্ড সিকিউরিটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, রাইট? সো পয়েন্টটা হচ্ছে যে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে আমরা আশা করতেছি যে কোভিড এর কিন্তু ফাইজার অলরেডি কেম আপ উইথ এ গুড সলিউশন। জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ প্রবাবলি আমাদের দেশেও হয়তো ওষুধ আসা শুরু করবে, and we'll be able to get and start to get some positive vibe from there. Having said that, I think that next 2 to 3 months still is a challenging period probably for all of us, I think at least, right? So the point হচ্ছে যে গতবারে যখন আমাদের যেই ভুলগুলো হয়ে গেছিল সেগুলো যেন কম করে হয় এবং সবার বিশেষ করে ইন্টারনাল যেই ফ্লো অফ মেটেরিয়াল সেটাকে যেন আমরা কিভাবে মানে রিলেটিভলি স্মুথলি ফ্লো করতে পারি কম্পেয়ার টু লাস্ট টাইম, দ্যাট প্রবাবলি শুড বি আওয়ার গোল। বাট আমার কাছে পার্সোনালি একটা জিনিস মনে হয় যে নিউ নর্মাল বলি আর অ্যাডাপ্টেবিলিটি বলি, আমরা তো আসলে ওয়ার্ক ফ্রম হোমের একটা কম্বিনেশন অভ্যস্ত। এখন লজিস্টিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ যেটা হবে যে হোয়াট ইজ দ্য কম্বিনেশন অফ আপনার অ্যাকচুয়াল ফিজিক্যাল প্রেজেন্স ভার্সেস ব্যাকগ্রাউন্ড, যেটা একটু আলফ ভাই বললেন যে এই কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখন বাস বা ট্রাক যদি খুব র ভাষায় যদি একটা সেলার পার্সপেক্টিভে বলেন আমি একটা জিনিস ট্রান্সপোর্ট করবো ফ্রম এক্স পয়েন্ট টু ওয়াই পয়েন্ট, তাহলে এখানে ফিজিক্যাল ইনভলভমেন্টটা কতটুকু আমরা অটোমেশন করতে পেরেছি প্রসেসের মাধ্যমে ভার্সেস ফিজিক্যাল ইন্টারাকশন অ্যান্ড ফর এক্সাম্পল অর্ডার প্রসেসিংটা আমরা কি আসলে কিছু পোর্শন কি ভার্চুয়াল করতে পারছি কিনা, অনলাইন বেস আমাদের কোনো লার্নিং হয়েছে কিনা। সো দোজ উইল বি দ্য কি টেক আউটস কামিং ফ্রম দিস বিহেভিয়ারাল চেঞ্জ অফ দ্য পিপল আউট অফ দ্য কোভিড। সো আগে যদি আমরা টিপিক্যাল ওয়েতে ফিজিক্যালি যে কোনো ট্রাক বা বাস ভাড়া করতাম কোনো সেলার, সেটার কত অংশ আসলে এখন অনলাইন বেসড ভার্চুয়ালি তারা কিছু প্রসেস করতে পারছেন, সেই যে চেঞ্জটা সেই চেঞ্জগুলো যদি আস্তে আস্তে অ্যাডপ্ট হয় তাহলে অনেকাংশেই হচ্ছে ওই নিউ নর্মালের মাধ্যমে যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো গ্রাজুয়ালি কিন্তু আসলে ফিল আপ করা যাবে। বাট লজিস্টিক্স বাই নেচার ইজ কমপ্লিটলি ইন্টিগ্রেটেড উইথ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম অফ দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। সো সেই জায়গাতে কান্ট্রি যত কুইক রিকভার করবে লজিস্টিক্সও সেম ওয়েতে রিকভার করবে। বাট এখানে অপরচুনিটি গেইন করার যে ব্যাপারটা আছে, যে যতটুকু আমরা আসলে প্রসেসগুলোকে স্মুদার করতে পারবো, লাইক কাস্টমার ফ্রেন্ডলি করতে পারবো, সেই অংশগুলো থেকে কিন্তু কেউ না কোনো প্লেয়ার কিন্তু সিগনিফিকেন্টলি তার মার্কেট শেয়ারকে এখন চেঞ্জ করতে পারবে আউট অফ দিস সিচুয়েশন, যেটা হয়তো বা নর্মাল ওয়েতে করতে যে সময়টা লাগতো তার থেকে হয়তো অনেক ফাস্টার ওয়েতে সাম ইনোভেটিভ আইডিয়াস, সাম processes changes and which are more customer friendly, some of the players will be able to gain bigger market share out of this situation. During this COVID-19 আমি যেটা দেখেছি আমরা পার্সোনালি সবাই কম বেশি হয়তো ইভেন একটা আনট্যাপড মার্কেট যারা আগে হয়তো ই কমার্সের সাথে খুব একটা ফ্যামিলিয়ার ছিল না তারাও কিন্তু কাইন্ড অফ বাধ্য হয়েই ই কমার্স তখন অ্যাডপ্ট করে নিয়েছে। হয়তো তাদের ফিজিক্যালি হয়তো শপে যাওয়ার যে ক্যাপাসিটিটা তখন লিমিটেড হয়ে গিয়েছে, তার কারণে তারা ই কমার্স অ্যাডপ্ট করেছে। সো ইভেন তো দেয়ার ওয়াজ দিস রেস্ট্রিকশন অ্যান্ড কমিউনিকেশনে কিছু চ্যালেঞ্জ ছিল, ইনফরমেশন ফ্লোতে কিছু চ্যালেঞ্জ ছিল, বাট লজিস্টিক্স যদি আমি বলি গাড়ির চাকা কিন্তু ঘুরেছে। সো পণ্য কিন্তু ডিস্ট্রিবিউট করতে হয়েছে কাস্টমারদের কাছে। সো দারাজ কিন্তু ওই সময়ে একটা অ্যাজ আ জেনারেল কনজিউমার উই ক্যান অ্যাজিউম যে দারাজ ওই সময়ে তাদের ডিমান্ডে হয়তো একটা নতুন প্রগ্রেস দেখেছে। ইনফ্যাক্ট এই যে কদিন আগে যে আপনাদের ক্যাম্পেইনটা গেল 11/11 ক্যাম্পেইন, সো
প্রবাবলি দেয়ার ওয়াজ ওভারওয়েলমিং রেসপন্স। অনেক মানুষ কিন্তু নতুন পণ্য অর্ডার করছে, তাদের পছন্দের পণ্য অর্ডার করেছে, সো এখন হয়তো সেই পণ্যগুলো আপনারা ডিস্ট্রিবিউট করছে। সো কনসিডারিং উই আর গোয়িং থ্রু দিস প্যান্ডেমিক ফেজ, এর মাঝে আপনারা আপনাদের এন্ড থেকে কিভাবে এই লজিস্টিক্স যে ডিমান্ডটা সেটা মেইনটেইন করছেন, মানে হোয়াট ইজ ইওর স্ট্র্যাটেজি ইন দিস কেস? সো আমাদের আসলে আপনি ঠিক কথা বলেছেন যে আমরা প্রচুর নতুন কাস্টমার পেয়েছি, হয়তোবা ওভারঅল বিজনেসের জন্য সিচুয়েশনটা খুব বেশি ফেভারেবল ছিল না, বাট আমরা আমাদের আমি যদি বলি যেমন এই চেঞ্জ অফ বিহেভিয়ার প্যাটার্ন অফ কনজিউমার ছিল। এক্সাম্পল হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট থেকে সবাই কিন্তু গ্রোসারি প্রোডাক্টের দিকে ঝুঁকেছিলেন, পিপল বাইং নেচারটা একটু কনজারভেটিভ ছিল। সো ওই সময় আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম ফার্স্ট অফ অল, যে আমরা নতুন কাস্টমার অ্যাকুইজিশনের যে একটা সুযোগ হিসেবে এসেছে যে কাস্টমার ডিমান্ডের সাথে সাথে আমরা সাপ্লাই চেইনটা মেনটেন করার চেষ্টা করেছি। গ্রোসারি কিন্তু আমাদের ওভারঅল বিজনেসের 5 to 7% একটা ভলিউম ক্যারি করতো, সেটাকে কিন্তু আমরা ইনক্রিজ করে অ্যারাউন্ড 15 to 20% নিয়ে গেছি। উই হ্যাভ অনবোর্ডেড নিউ সাপ্লায়ার, নিউ সেলার, যারা হচ্ছে গ্রোসারি সেগমেন্ট বা এফএমসিজি সেগমেন্টটাকে অনেক বেশি ডেলিভারি করতে পারে, বা আমাদের প্রোডাক্ট লাইনটাকে আমি স্ট্রং করেছি। বাট অ্যাট দ্য সেম টাইম অলওয়েজ কিন্তু লজিস্টিক্স ওয়াজ এ চ্যালেঞ্জ। আমি যদি আমাদের এই ক্যাম্পেইনের কথা বলি, আমাদের প্রথম 1 ঘন্টায় আমরা অর্ডার পেয়েছি প্রায় 1 লাখ। প্রথম ডে আমরা শেষ করেছি অলমোস্ট 1 মিলিয়ন অর্ডারে। সো এই যে আমাদের অর্ডার ভলিউম, এটা কিন্তু আমাদেরকে ডেলিভার করার জন্য লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের কোনো বিকল্প নেই। ইউ ক্যান বি অনলাইন for selling or making a communication between buyer and seller, but end of the day the physical product have to move. সো এই প্রিপারেশনটা কিন্তু আমরা অলমোস্ট সারা বছর ধরে নিচ্ছি ফ্রম লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ, যে আমরা আমাদের নতুন হাব খুলেছি সারা বাংলাদেশে, আমাদের প্রসেস আমরা চেঞ্জ করেছি, আমাদের হিউজ পরিমাণে হিউম্যান রিসোর্স রিক্রুট হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মুভ দ্য প্রোডাক্টস ফিজিক্যালি। এবং এই যে চ্যালেঞ্জটা, এটা অলওয়েজ এন্ড অফ দ্য লজিস্টিক্সেই হবে। আমি যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, আমরা প্রথম 3 ডেজে উই হ্যাড টু হায়ার মোর দেন 500 ভেহিকলস কাভার্ড ভ্যান। তো সেটা কিন্তু আমরা কিছুটা ট্রেডিশনাল ওয়েতে করেছি, কিছুটা আপনার অনলাইন বেসড প্ল্যাটফর্মের থ্রুতে করেছি। বাট এই যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের দরকার ছিল, সেটা কিন্তু আমরা লোকাল মার্কেট থেকে নিয়েছি। এবং আমাদের এই যে সেলসটা, এটা কিন্তু ডিরেক্টলি দারাজে যেমন সেল হয়েছে, বাট আপনি যদি লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের পার্টনারদের কথা চিন্তা করেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল সেল ছিল এই ইভেন্টে ইটসেলফ। সো এইভাবেই কিন্তু লজিস্টিক্সটা গ্র্যাজুয়ালি মুভ করবে যখন আসলে ইকোনমিটা ভালো হবে। বাট আমাদের শুরুর দিকে টার্গেটটা ছিল মেইনলি যে কাস্টমারদেরকে আমাদের সিস্টেমের সাথে পরিচিত করা, একটা নতুন কাস্টমারকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেওয়া, যাতে এই মুহূর্তে সে গ্রোসারি কিনলো, ইন ফিউচার হি অর শি উইল বি এ রেগুলার বায়ার বাইং ডিফারেন্ট ক্যাটাগরি প্রোডাক্টস। এবং যতই আমাদের গ্রোথ হবে, শুধুমাত্র যে আমি দারাজের কথা বলবো তা না, এই প্যান্ডামিকের সময় কিন্তু ই কমার্স অ্যাজ এ ইন্ডাস্ট্রি কিন্তু অনেক গ্রো করেছে, এবং সেইভাবে লজিস্টিক্স কোম্পানিগুলোও কিন্তু গ্রো করেছে। আপনি যদি সিম্পলি দুটো ভাগে ভাগ করেন, যে যারা হচ্ছে লজিস্টিক্স প্রোভাইড করতো থ্রু এ ট্রেডিশনাল ডিস্ট্রিবিউটর বা অন ডিমান্ড বেসিসে, ভার্সেস যারা হচ্ছে লজিস্টিক্স প্রোভাইড করতো অনলাইন বেসড প্ল্যাটফর্ম গুলোকে, আপনি কম্পেয়ার করে দেখবেন প্রত্যেকটি লজিস্টিক্স কোম্পানি যারা অনলাইন বেসড প্ল্যাটফর্ম গুলোর সাথে যুক্ত ছিল, তাদের সবারই কিন্তু বিজনেস গ্রোথ হয়েছে। বিকজ ইন জেনারেল লজিস্টিক্স কোম্পানিগুলা গ্রোথ দেখেছে ই কমার্স প্ল্যাটফর্মের, সেই গ্রোথটাই কিন্তু তারা ক্যারি করেছে। সো এটা অবশ্যই একটা আশার বিষয়, বাট দিস ইজ এ শিফট অফ আপনার লেগেসি লজিস্টিক্স ভার্সেস দ্য নেক্সট জেনারেশন লজিস্টিক্স। এই শিফটের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারবে, তারাই কিন্তু আসলে নেক্সট ডিকেডে আপনার লজিস্টিক্স মার্কেটটাকে ওভাররুল করতে পারবে। জি, তাসফিন ভাইয়ের কথা শুনতে Abrar, can I take a moment here to explain যে তোমার জিমটা আসলে কি এবং কি করে? আমি শিওর Daraz is a very popular brand in Bangladesh and we all know what they do and what they don't, right? And তাসফিন ভাইয়ের কথা সূত্র ধরে স্যার, I was getting back to you, যে উনি যেহেতু প্রসঙ্গটা আসলো, সো এই প্যান্ডেমিকের সময় আসলে জিম কিভাবে, আমরা যেহেতু এন্টারপ্রাইজ লজিস্টিক্স এর ক্ষেত্রে একটা সলিউশন অফার করছি, সো জিম কিভাবে এখানে আমাদের রিকভারিটা অ্যাচিভ করতে হেল্প করতে পারে, বা কিভাবে নিউ নরমালের ক্ষেত্রে জিম ক্যান বি আ ক্রুশাল ফ্যাক্টর হিয়ার? শিওর, হ্যাঁ। তার আগে আমরা ধরো একটু, আমি শিওর অনেকেই জানে আমরা জিম কি, অনেকেই হয়তো জানে না। ইটস রিলেটিভলি আমরা আসলে অপারেশনাল জাস্ট এ ইয়ার, এই আমরা, হ্যাঁ। সো জাস্ট ওয়ান্ট টু মেক শিওর যে জিমটা কি আসলে কি করছে। তো জিম ওয়ার্ডটাই আসছে কিন্তু গুডস ইন মোশন, এই কথাটার শর্ট হিসেবে। সো জিম যেটা করছে, এটা আসলে একটা প্ল্যাটফর্ম যেটা কানেক্ট করছে এন্টারপ্রাইজের সাথে আনইউটিলাইজড ট্র্যাকারদের।
That's basically the premise of it. So the idea হচ্ছে যে আমি যখনই কোনো একটা পার্টিকুলার জিনিস ক্যারি করতে যাচ্ছি, সেটা কি যে কোনো কাস্টমারের জন্য হয়, সেই কাস্টমার হতে পারে আমার এসএমই হতে পারে, বা আমি হয়তো বাসা শিফট করতে পারি সেটাও হতে পারে, এবং বড় এন্টারপ্রাইজে হতে পারে, রাইট? সো এই যে তারা যখন একটা লোড ক্যারি করার জন্য কিছু খুঁজছে, তারা কি আসলেই প্রম্পটলি সার্ভিসটা পাচ্ছে কিনা, তারা কি আসলেই কম্পিটিটিভ প্রাইসিংটা পাচ্ছে কিনা, রাইট? তাদের প্রোডাক্টটা সেফ আছে কিনা, রাইট? সো এইটার সাথে যেই ট্রাকারটার আনইউটিলাইজ ট্রাকটা আছে, সেটাকে আমরা কিন্তু রিয়েল টাইম কানেক্ট করে দিচ্ছি। দ্যাটস দ্য আলটিমেট অবজেক্টিভ, সো দ্যাট তাদের অ্যাসেট ইউটিলাইজেশনটাও বেটার হয়, এবং কনজিউমার হিসেবে ওয়েদার ইজ এ দারাজ আর ওয়েদার ইজ এ দারাজের কাস্টমার, তারা যেন এফিশিয়েন্ট প্রাইসিংটা পেতে পারে। So that's the basic premise underneath it. So because it's very interesting from both perspective point of view থেকে, যেমন ধরেন যে আমি হয়তো একটা এন্টারপ্রাইজ, আমার নিজেরই হয়তো 100টা গাড়ি আছে, সেই গাড়িটা যখন আমার নিজের কাস্টমারের কাছে যাচ্ছে, সে কিন্তু আসার সময় খালি আসতেছে। Can he bring, right, and start to earn money through his truck, which is just a cost center for now, right? So একই কাস্টমার যখন আসলে আমার জন্য কাস্টমার হতে পারে, সে আবার সার্ভিস প্রোভাইডারও হতে পারে ইন টাইমস, রাইট? দারাজের হয়তো নিজেদেরও গাড়ি আছে হয়তো 40-50টা, সেই গাড়িটা নিয়ে হয়তো সে মফস্বল শহরে যখন যাচ্ছে দিনাজপুরে, সে জানে কিন্তু আসার সময় খালি আসতে হবে। ক্যান উই হেল্প দেম, রাইট? ইলেকট্রনিক্যালি ব্যাক এন্ডে। বিউটি অফ দিস ইজ অলসো যে দারাজ যখন ঠিক করতেছে, হেই আমার এই জিনিসটা তো দিনাজপুরের 5টা জায়গায় যেয়ে তারপর হয়তো রংপুরে ফিরে আসবে, আমরা কিন্তু সময়ের আগেই জানতেছি সেটা, and we can probably plan and give them a return business, যে হ্যাঁ ওই জায়গায় যেসব রিটার্ন জিনিসপত্র আছে তারা একখানে করে ওই গাড়িতে হয়তো ফিরে আসতে পারে, রাইট? we can innovate and work together from that perspective point of view, right? আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যদি বাংলাদেশে যাদের ট্রাক আছে, রাইট, তাদের যদি আমরা মার্কেট সেগমেন্টেশন দেখি, 80% গাড়ি কিন্তু ওন করে যাদের 1টা থেকে 3টা ট্রাক। তার মানে কি, যাদের যখন 1টা থেকে 3টা ট্রাক, তাদের কিন্তু আসলে মার্কেটিং এ করার কিন্তু কোনো অপরচুনিটি নাই। তারা হয়তো লোকাল কোনো বিজনেসকে চিনে বলতেছে, ভাই আপনাদের ওই কাজটা আমরা করে দিব। কিন্তু সেও কিন্তু বেচারা যখন ঢাকা থেকে সে যখন দিনাজপুরে যাচ্ছে, সেও কিন্তু দিনাজপুরে কাউকে চেনে না। সো হি ইজ কাইন্ড অফ দিনাজপুরের ট্রাক স্ট্যান্ডে বসে থাকতেছে, বা অন্য কোনো কারোর উপর ডিপেন্ড করতেছে, এন্ড দেয়ার ইজ এ কোয়াইট এ বিট অফ ওয়েস্ট অফ টাইম। অথবা পরের দিন হয়তো ঢাকা থেকে আরেকটা ট্রিপ আছে, সো খালি ফিরে আসতে হচ্ছে। So what we are doing is basically bringing efficiency and connectivity into the system, right? আর আমরা এখানে কিন্তু ইকোসিস্টেমে আরেকটা প্লেয়ার হচ্ছে, আমরা যদি বলি ড্রাইভার ভাইদের কথা, they are probably the key one of the factors that carrying the product, guiding the product for us. But think about it. What is the last time যে একটা ড্রাইভার ঠিক সময়ে ঠিক প্রোডাক্টটা দিয়ে গেছে, you probably recognize that person? Probably never, right? So equally এই সিস্টেমের ফলে আরেকটা হবে কি, যে সার্ভিস কোয়ালিটি সম্বন্ধে কিন্তু দুই দিকেরই হবে একটা জায়গা থাকবে। আমি এজ এ কাস্টমার, আমার যদি কোনো কমপ্লেইন থাকে সেটাও আমি করতে পারবো, আর একটা ড্রাইভার বা সেই অর্গানাইজেশন যদি ভালো সার্ভিস দেয়, তাকেও কিন্তু আমরা প্রমোট করতে পারবো, হেই দিজ আর রিয়েলি গুড অর্গানাইজেশন, রাইট? সো কোয়ালিটি অফ দ্য সার্ভিস, যেটা আমাদের লজিস্টিক্সে একটা বিগার চ্যালেঞ্জ, রাইট, সেটার জন্য কিন্তু আমরা ফাউন্ডেশনও প্রোভাইড করা শুরু করতেছি, রাইট? সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই কাজগুলো করার সময় কিন্তু দেখা যাচ্ছে যে ছোট গাড়ির ওনার, তাকে হয়তো পয়সাটা দিচ্ছে হয়তো কাস্টমার, কেউ দিচ্ছে সাথে সাথে, কেউ দিচ্ছে 7 দিন পরে, সে যদি বড় কাস্টমার কাছে যায়, বড় কাস্টমার দিচ্ছে 15 দিন পরে। আমরাও চেষ্টা করতেছি কিভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করে তাদের জন্য আমরা লিকুইডিটি নিয়ে আসতে পারি এই সিস্টেমের মধ্যে, সো দ্যাট দে ক্যান অপারেট দেয়ার বিজনেস অফ দেয়ার ওন, রাইট? সো এই জিনিসগুলোকে কম্বিনেশন করেই কিন্তু জিম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে নট অনলি বড় কাস্টমার, ইভেন যারা আজকাল বড় বড় কোম্পানিতে ভেন্ডার হিসেবে কাজ করছে, তাদেরও কিন্তু একই সমস্যা। তাদেরও কিন্তু আসলে গাড়ি আছে হয়তো 15টা, কিন্তু কাস্টমার গাড়ি চাচ্ছে হয়তো মাঝে মাঝে 25টা 40টা। তাদেরও কিন্তু কোনো টুল নাই যে গাড়িগুলোকে কিভাবে মার্কেট থেকে নেবে। তারাও কিন্তু ওই ফোনে ফোনে ধরে ধরে জায়গায় জায়গায় চিনে, সেখান থেকে শুধুমাত্র ওই কয়েকটা নেটওয়ার্কের মধ্যেই বন্দী। বাট এই টুলের মাধ্যমে কিন্তু এভরিবডি শুড বি এবল টু utilize that tool from their own perspective point of view, and grow their business and opportunities.
That's exactly what the premise that we are putting with the GIM right now. জি, তো স্যারের কথা শুধু ধরে আমি যদি একটু তাসমিম ভাইয়ের কাছে ব্যাক করি যে জিম কিভাবে কাজ করে বা কোন কোন সেক্টরে বেসিক্যালি উই আর অ্যাডিং আপ, আমরা কোন জায়গাগুলোতে বেসিক্যালি ভ্যালু অ্যাড করছি। সো আই থিঙ্ক তাসমিম ভাই মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন স্যারের কনভারসেশন থেকে। সো আপনি কিভাবে দেখছেন যে এই ধরনের একটা ডিজিটাল লজিস্টিক্স বা একটা স্মার্ট লজিস্টিক্স সিস্টেম যদি আমরা এটাকে বলে থাকি, তো সিন্স দারাজের ক্ষেত্রে আপনার ডিউরিং দিস প্যান্ডেমিক একটা নতুন ট্রেন্ড অবজার্ভ করেছেন যে হয়তো নতুন কাস্টমার এখানে আসছে। সো হাউ হোপফুল আর ইউ অ্যাবাউট জিম যে এই ধরনের একটা ডিজিটাল লজিস্টিক্স বা অ্যাডভান্স লজিস্টিক্স সিস্টেমের সাথেও আস্তে আস্তে দারাজের মতো বিভিন্ন এন্টারপ্রাইজ যারা তারাও ইউজড হবে বা তারাও এখানে অ্যাপ্রোচ করবে যে না, রাদার দ্যান ট্র্যাডিশনাল লজিস্টিক্স আমরা এটাকে বেশি রেলেভেন্ট মনে করছি বা এটাকে বেশি এফিশিয়েন্ট মনে করছি। So thank you. I think it was very well explained by Alvi bhai about the vision and the core strategy. So আমি যদি খুব sum up করি, it's all about a marketplace logistics. So you're trying to put up a platform যেখানে একটা marketplace হিসাবে কাজ করবে. So this is something that is missing by core proposition in Bangladesh market. So অনেকগুলো ভাবে এই জিনিসটা ব্যাখ্যা করা যায়। আমি যদি প্রথমে কনজিউমার বেস থেকে শুরু করি, এই প্যান্ডামিক্সে কোনো কাস্টমার যদি আসলে ই কমার্স প্ল্যাটফর্মের সাথে habituated হয়, in general কিন্তু আমি যদি খুব sum up করি, they are actually being habituated with the online platforms or digital platforms. এটা in general will not be actually limited to a specific e-commerce or F-commerce or something. People are actually habituated to a digital platform. This can be through MFS, this can be through e-commerce, and this can be through even e-banking. So প্রত্যেকেই কিন্তু আসলে অনলাইন বা ডিজিটাল ওয়ে অফ ডুইং থিংস এর সাথে পরিচিত হচ্ছে। Any consequence, I can also see a good case even for the consumers. আমরা নর্মালি আসলে প্রতিদিনই কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেখতাম যে পিপল আর মুভিং আউট ফ্রম বাংলাদেশ ইন এ ডিফারেন্ট প্লেসেস। কেউ ঢাকা থেকে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে বিকজ অফ করোনা এন্ড এভরিথিং। ইভেন আপনি যদি সেটাও চিন্তা করেন, that is also consumers can also get an platform where they can actually order their own vehicle, whether it's a truck or something. So it can be even on the consumer level, the way I can see. So basically, in general, একটা মার্কেটপ্লেসের কনসেপ্টই হচ্ছে আসলে কিন্তু মানুষের লাইফটাকে ইজ করা। সো সেটা যেমন অর্ডার প্রসেসিং পার্সপেক্টিভে হতে পারে এবং বিভিন্ন স্টেপের মধ্যে যে আপনাদের ইনফরমেশন ফ্লোটা হবে, যেটা আমি একটু করে বুঝলাম যে আপনারা আসলে গুডস ইন মোশনের প্রত্যেকটা বিভিন্ন মাইলস্টোনগুলো ক্যাপচার করবেন, দ্যাট ওকে দ্য ট্রাক হ্যাজ স্টার্টেড, ইট হ্যাজ ক্রসড এ সার্টেন পয়েন্ট, গুডস গুলা এক্সপেক্টেড ডেলিভারি টাইমলাইন হচ্ছে এত, দেন ইউ ক্যান রেট দ্য কনজিউমার, ইউ ক্যান সি দ্য ওভারঅল লিড টাইম ফ্রম স্টার্ট পয়েন্ট টু এন্ড পয়েন্ট. Those would be the additional features that in traditional legacy logistics you can never have. So it can also be very useful for the consumers too. Enterprise ক্ষেত্রে it's very very good. আমি যদি দারাজের এক্সাম্পল দিয়ে বলি, দারাজ can also be a partner in terms of selling out their empty spaces in the line house vehicles that we have. At the same time, I can also be your customer. So আমি যেটা বলছিলাম যে নিউ নর্মাল লাইফে কিন্তু আমাদের it's a combination of work from home and physical home. So আমি যদি বলি আমার ট্রান্সপোর্ট টিম যাদের কাজ হচ্ছে আমাদের অন ডিমান্ড বেসিসে আমাদেরকে লজিস্টিক্স ভেহিকেল গুলোকে অ্যারেঞ্জ করে দেওয়া, if they have a platform where they can actually order online, they actually don't need to be physically present in my office. They can actually do it from any places. So যেটা কিন্তু খুব মানে সহজ ভাষায় বলে, লজিস্টিক্স এর লোক অফিস না করলে ট্রাক বাস কোথা থেকে পাবো? So এই জিনিসটাও কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব over the period with this technology and the platform and the processes. But at the same time, right now actually Daraz Bangladesh own more than 270 vehicles of our own. But again, economy of scale is very important. At the same time, logistics এর ক্ষেত্রে cost is very important. So আমরা always আমাদের general terms এ যদি বলি যে forward line haul or forward logistics is always good, but reverse logistics, if you can make some money, then that's the best part, to be as close as your cost or make some profit. So আমার কাছে আমি আমার enterprise business perspective যদি বলি, GIM can play a very big factor in terms of my reverse logistics, because forward আমি হয়তোবা 100% of vehicle capacity নিয়ে যাব, বা যেটা একটু আগে বলছিলাম আমি দিনাজপুরে যে দিনাজপুর থেকে হয়তোবা আমার এমকি ফেরার কথা, I really don't have any customer base or seller base যার প্রোডাক্ট আমি ঢাকায় নিয়ে এসে আবার ডিস্ট্রিবিউট করব, but maybe GIM can give me a trip
for my empty spaces. So again, my vehicle can also be a pool vehicle in the same marketplace that GIM is offering. So these are actually, for me, it's a new revenue stream. The way I see, it's a new revenue stream coming out of our investment that we have done on the infrastructure. এবং ডেফিনেটলি আমার মনে হয় প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে যারা জড়িত, যাদের এই ধরনের লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার আছে, সবার জন্য ইট ক্যান বি এ ভেরি উইন উইন থিং। এবং আমি আরেকটা ব্রডার টার্ম যদি ইউজ করতে চাই, উই ক্যান অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য পুল রিসোর্সেস। Maybe I can use Fresh's logistics vehicle for a certain route, and Fresh can distribute his products to my certain route, and GIM can be an intermediate point in between, connecting two different organizations. That can also be another revenue that we can explore. So again, essence যদি আমি বলতে চাই, logistics এর hardcore thing হচ্ছে আপনার process, information and money. And the way I see it, if we can pull up the resources that we have collectively in Bangladesh, even for 50 organizations, if the pool resource can be managed through a system, I can definitely see a very good case moving forward, and that will definitely revolutionize the overall logistics concept in Bangladesh. তাসফিন, ওয়েল সেড। হ্যাঁ, মানে ডেফিনেটলি আমরা যে ধরো আমরা আসলে প্রথম এক বছরে উই আর মোর ফোকাস অন বিগ এন্টারপ্রাইজেস, হ্যাঁ, রাইটফুলি সো, বিকজ উই থট দ্যাট ইন্ডিভিজুয়াল কনজিউমার কাছে পৌঁছাতে যে ব্র্যান্ডিং এর যে খরচ, রাইট, দ্যাটস কোয়াইট সিগনিফিকেন্ট। So what we decide is basically, why don't, it was a hard sell, but it was it was difficult at the early stage, but big corporations start to see the value. Interesting part হচ্ছে যে big corporation এর ক্ষেত্রেও কিন্তু there are quite a bit of interesting stuff. If you think about their incoming material is coming to Chittagong, usually CNF or other used to do it, transparency was not there, right? So they are now excited, hey, there is a third party who is making sure the transparency, the pricing and other stuff are there, number one. And by the way, I will be able to see it when it's coming, how much is coming and whatnot. Now, from factory end point of view, it's not about from factory end to end customers. It's factory end to their depot or distribution center, their distribution center to their distributor to their agent. So even if you think about for a particular company in a vertically, you can probably do significant amount of stuff, right? And by the way, lot of big manufacturer in Bangladesh, say for example, somebody who is manufacturing cement, their core competency should be manufacturing cement rather than having a logistics of 100 or 150 trucks, and they don't know how to manage that part, right? And they had to do it because there were no substitute. Right, so and those are like, from investment perspective point of view, right, it's got sunken cost that you are doing it, right, one after another, and and management, the return, the maintenance, all this stuff are significant headache. So as you said that, the folks that were thinking about, hey, we have to buy truck to do that, now they have an alternative. Folks, they already have something that they don't know how to utilize it. As you said, the whole pool could come in, and probably we can build a hub of, depending on their location, and they can exchange all their information through a platform like GIM relatively easily, right? And start to optimize from that perspective point of view. The other part is very interesting, that we found out that there are big projects going on in Bangladesh, right? That's another part, is basically, how do you do pricing of the transportation cost for those projects as well? There is no benchmark, what to look at, how to look at. Now also we are going to have a competitive tool in place that they can take leverage, right? Literally কিন্তু আমরা এখন বলতে পারবো যে একটা গাড়িতে কি আসলে 200 বস্তা উঠছে নাকি না 40 টন উঠছে, কখন উঠছে, লোডিং হলো, কখন কোন জায়গায় আছে, কখন আনলোডিং হলো। এবং পিপল অলসো নোজ যে আনলোডিং এর সময় কিন্তু রাত 2টা থেকে 6টা পর্যন্ত আনলোডিং করে না। সো আই নো হোয়াট আই এম টেকিং, রাইট? সো অল দিস information and the communications are getting lot more transparent, rather than, ও ভাই আমি তো এখন আনলোডিং এ যে 24 ঘন্টা বসে থাকতে হবে, right? But from both perspective point of view, you are streamlining this
this ecosystem significantly through this information flow. জি স্যার। স্যার যদি একটু আপনার কাছে আসি, as we know, probably a long time back you are a faculty of BUET. So আমরা এই during this COVID-19 আমরা যেটা দেখছি যে many untapped market or many new people are getting used to or getting adapted with new technology or new modes of communication, new purchase behavior. So এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যে এক সাইডে যেরকম অনেক মানুষ অ্যাডাপ্ট করে নিচ্ছে উইথ নিউ টেকনোলজি, যেমন হয়তো আজকে রাদার দেন প্যানেল ডিসকাশন আমরা হয়তো একটা ওয়েবিনারের মাধ্যমে এটা করছি। তো অনেকে আমরা যেরকম অ্যাডাপ্ট করে নিচ্ছি তেমনি অনেকে কিন্তু পারছে না। তো বাংলাদেশে কনজিউমারদের মাঝে এই চ্যালেঞ্জটা আমরা এখনো অবজার্ভ করি ইন কেস অফ অ্যাডাপ্টিং নিউ টেকনোলজি অথবা নতুন কোনো একটা বিহেভিয়ারের ক্ষেত্রে। সো সে considering GIM a very unique and innovative solution to enterprise logistics, তো তাদেরকে আমরা কিভাবে এডুকেট করতে পারি টু অ্যাডাপ্ট উইথ দিস কাইন্ড অফ সার্ভিস? সো আপনার কাছে স্যার শুনবো আমি যে অ্যাঙ্গেল থেকে, যে এডুকেশন পার্সপেক্টিভ থেকে, আর তাসফিন ভাইয়ের কাছ থেকে আমি যেভাবে শুনবো যে সিন্স দারাজ ই কমার্স নিয়ে কাজ করে এবং বাংলাদেশে কিন্তু প্রথম দিকের যে কটা ই কমার্স প্ল্যাটফর্ম ছিল তার মধ্যে দারাজ একটি। সো দারাজ কিন্তু মানুষকে হ্যাবিচুয়েটেড করাতে পেরেছে যে একটা ই কমার্সে কিভাবে তারা ট্রানজিশন করবে। সো তাদের জার্নিটা কিরকম ছিল ইন কেস অফ মেকিং পিপল হ্যাবিচুয়েটেড উইথ দেয়ার সার্ভিস? সো স্যারকে যদি শুরু করি। So no, thank you. I think this is a very interesting question. So remember that আমরা আসলে যেই জায়গাটায় হাত দিচ্ছি, তাসফিনের মতো স্মার্ট লোকও আমার কাস্টমার, আর যেই ড্রাইভার ভাইটা গাড়ি চালাচ্ছে সেও কিন্তু আমার কাস্টমার। And so there's a wide varieties of experience of people that we are dealing with. Oh, by the way, যে লোকটা হচ্ছে ড্রাইভারের হেল্পার, হিও কিন্তু আর পার্ট অফ মাই ইকোসিস্টেম। অ্যান্ড যে হয়তো এখন লেবার ঠিক সময় মতো গাড়িতে উঠাই দিচ্ছে জিনিসটা, সেও কিন্তু তার এফিসিয়েন্সি, তারও যেন ঠিক সময় মতো ওই জায়গায় থাকা ইজ অলসো পার্ট অফ দ্য ইকোসিস্টেম। কিন্তু আদারওয়াইজ কিন্তু জিনিসটা তাসফিনের যে কাস্টমার সে কিন্তু ঠিক সময় পাবে না, right? So there's a wide varieties of folks that we are dealing with. So first, আমি যদি বলি, to sell this concept to Tasfin, very easy for us, right? He understands the economics part of it. Now execution হচ্ছে বাংলাদেশের একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তাসফিনের নিচে যে লোক আছে সে জিনিসটাকে কিভাবে দেবে, তার টেকনোলজি অ্যাডাপ্টেবিলিটি ফ্রম কাস্টমার পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে, দিস ইজ এ চ্যালেঞ্জ। হাউ ক্যান উই create an incentive if Tasfin is the head of the corporation and underneath it, hey, if we do that, what it brings and what is at stake for that person, that along with GIM and my organization, what can I do and what should I do? So something to think of, a little bit differently. On the other side, right, we have to innovate and make it simple, extremely simple, for the drivers, for the truck owners, right, for the labor, the accessibility and the training of that piece as well, right? And that itself is a significant challenge. মানে এটাকে টেকনোলজিকে কিভাবে আমরা with a single small simple click, right? বিকজ আমরা যদি চিন্তা করি, যদি মনে হয় যে এটা আসলে উবারের মতো, রাইট, সামথিং মনে হবে, কিন্তু আসলে এটা কিন্তু উবারের চেয়ে কোয়াইট এ বিট অফ ডিফিকাল্ট। বিকজ যখন আমরা মানুষ ক্যারি করতেছি, মানুষটা কিন্তু সাথে সাথে উঠে নেমে গেল, রেসপন্সিবিলিটি শেষ। যখন আমরা প্রোডাক্ট দিচ্ছি, প্রোডাক্টটা দেওয়া মানেই কিন্তু আমরা রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করলাম, এবং পৌঁছালো ঠিক রাইট কোয়ালিটি, কোয়ান্টিটি, রাইট টাইম, এবং না পৌঁছালে এই সময় কি আছে, কোথায় আছে, এইটা জানার জন্য কিন্তু আমরা সবাই উদ্গ্রীব। আমরা উদ্গ্রীব, গাড়ির ওনারও উদ্গ্রীব, আবার এন্ড কাস্টমারও উদ্গ্রীব। এবং এইটার উদ্গ্রীবের অ্যান্সারটা কিন্তু আমরা পাচ্ছি একজন লোকের কাছ থেকে, সে কিন্তু মানে লিস্ট ফরচুনেট ইন দ্য হোল ইকোসিস্টেম, রাইট? সো তাকে আমরা প্রমোট এবং তাকে আমরা এইখানে মানে তার যে স্টেকটা আমরা কিভাবে নিয়ে আসবো, তার বিজনেসটা কিভাবে বাড়াবো, তাকে আমরা সহজ পদ্ধতিতে তাকে জিনিসটা বুঝাবো কিভাবে, দ্যাট ইট ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ কিন্তু। হ্যাঁ, এবং এইটা কিন্তু এভরিডে, এবং এইটাও আবার ইট ভেরি ইন্টারেস্টিং, ইট কামস ফ্রম এ কালচার। ঢাকায় যারা লোক আছে
তারা হয়তো ড্রাইভাররা হয়তো কাইন্ড অফ এক ধরনের, যারা চিটাগাঙে আছে তারা এক ধরনের, যারা রংপুরে আছে তারা এক ধরনের, থিঙ্কিং হেই আমি তো রংপুরে আছি, আমি তো আজকে একটা ট্রিপ নিচ্ছি, আই এম ভেরি হ্যাপি। ঢাকার যে আছে সে কিন্তু 3টা ট্রিপ নিতে যাচ্ছে যদি ছোট ইয়েতে, রাইট? সো দের ইজ অলসো দ্য লোকাল কালচার comes a very critical piece of the puzzle as well, right? এবং আমরা কিন্তু very interestingly we are learning, এবং আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক একটা সেক্টরের আবার এক এক রকমের ভ্যালু পয়েন্ট আছে, রাইট? গার্মেন্টসে দেখা যাচ্ছে সেফটি সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? বাট যে হয়তো সিমেন্ট করতেছে সেই সিমেন্টের জন্য কিন্তু আসলে এই 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 যেন প্রোডাক্টটা যেন না ভিজে যায়, প্রোডাক্টটা যেন মানে ঠিক ঠিক রাইট ইয়েতে আর কি, রাইট ময়েশ্চার কন্ডিশনে পৌঁছাতে পারে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? বাট ফার্মাসিউটিক্যালের জন্য কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট থিং, রাইট? আবার তাসফিনেরও দেখা যাচ্ছে যে ইলেকট্রনিকের জন্য একরকম, আবার পেরিশেবল মেটেরিয়ালের জন্য কিন্তু ইম্পর্টেন্স একরকম, রাইট? সো দিজ আর দ্য থিংস দ্যাট উই আর অল লার্নিং and try to come up with a process in place so that every time একজন যখন ড্রাইভার আমাদের সিস্টেমে করে ফেললো, নেক্সট টাইম যেন সে একটু কম ভুল করে, সে যেন রাইট টাইমে পৌঁছায়, সে যেন রাইট রাইট বিহেভিয়ার করে কাস্টমারের সাথে অ্যাজ ওয়েল। দিজ আর কোয়াইট এ বিট অফ লার্নিং প্রসেস। আমরা কখনো জায়গায় যেয়ে করার চেষ্টা করছি, কখনো বিভিন্ন অ্যাপের মাধ্যমে করার চেষ্টা করছি, কখনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে করার চেষ্টা করছি। সো ইটস এ প্রসেস, right? It's a process, and it will need a little bit patience from everybody. But boy, this is probably a definitely যেখানে আমাদের দেশের infrastructure is so weak. We all know that, right? এই ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে কিন্তু আমাদের অনেক 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 দিন সময় লাগবে, কিন্তু এই অল্টারনেটিভ কিন্তু টেকনোলজি ক্যান কাম ইন and start to revolutionize whole thing. By the way, just for a standard cost perspective point of view থেকে আমাদের দেশে পার কিলোমিটার পার টন কস্ট অলমোস্ট 3x অফ ইন্ডিয়া, অলমোস্ট 3x অফ ইন্ডিয়া। সো আমরা যদি গার্মেন্ট সেক্টরে কম্পিটিটিভ হতে চাই, আমরা যে গ্লোবালি বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ হতে চাই, cost of logistics and transportation is such a vital piece of this puzzle, and we need to recognize that and start to also, I would also suggest that government যারা ওই জায়গায় আপনার বিভিন্ন রকমের ট্যাক্সেশন এবং বিভিন্ন রকমের পলিসি মেক করছে, দে শুড অলসো থিঙ্ক থ্রু ডিপলি যে আসলে এই জায়গাটাকে আমরা গ্লোবালি কিভাবে কম্পিটিটিভ করতে পারবো, সো দ্যাট আদার কান্ট্রিজ brings more businesses to us and we can deliver more promptly. থ্যাংক ইউ স্যার, অনেক ইনসাইটফুল একটা ছিল আপনার কাছ থেকে। সো তাসফিন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে কাস্টমারদেরকে হ্যাবিচুয়েটেড করার ক্ষেত্রে আপনাদের জন্য জার্নিটা কিরকম ছিল? সো আসলে নতুন কোনো টেকনোলজি জার্নিটা কিন্তু খুব সহজ হয় না। সবার মধ্যে শুরুতে কিন্তু একটা অবিশ্বাস কাজ করে, রিচ করাটা ডিফিকাল্ট হয়। ই কমার্স প্ল্যাটফর্ম গুলোর জন্য একটা জেনারিক চ্যালেঞ্জ হচ্ছে হ্যাবিচুয়েশন। সো আমাদের বাংলাদেশের পিপলরা তো সবাই সবসময় অফলাইন মার্কেট প্লেসে লুক এন্ড ফিলটাকে সাথে নিয়ে কেনাকাটা করার জন্য অভ্যস্ত। সো এই টাচ অ্যান্ড ফিলটা যখন চলে যাবে, সেই সময় থেকে একটা পার্টিকুলার কনসেপ্টকে পপুলারাইজ করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। এর সাথে সাথে সবসময় তো আপনার অফলাইন প্ল্যাটফর্মের প্রেশারটা থাকছেই। সো এই জায়গা থেকে জার্নিটা ডেফিনেটলি খুব বেশি ইজি না। আবার আপনাকে এন্ট্রি ব্যারিয়ার আছে। You need to have a smartphone with a stable internet in order to be my customer. So এই যে prerequisite এর কথাটা যদি বলি, habituation of people এর কথা যদি বলি, it was very challenging. But over the period, এটা হলো তো একটা চ্যালেঞ্জের কথা, বা যে গুড পার্ট হয় বলতে চাই সেটা হচ্ছে পিপল অফ বাংলাদেশের ভেরি অ্যাডাপটিভ। আপনি যদি খেয়াল করে দেখেন যে 3G to 4G যে মাইগ্রেশনটা বা আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যে অ্যাডাপ্টেশন গুলা, এগুলো কিন্তু খুব ফাস্ট হয়েছে বাংলাদেশে। আমি যদি নেবারিং কান্ট্রি গুলো থেকেও বলতে চাই, সো দোজ ওয়ার দ্য অ্যাকচুয়ালি ইনক্রিজিং ফ্যাক্টর। সো দারাজের কোর ভ্যালু প্রপোজিশনের জিনিসটা আমাদের সাথে জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, হাউ টু মেক শিওর দ্যাট বিকজ কনভার্সন ওয়াজ অলওয়েজ এ চ্যালেঞ্জ। সো আমাদের একটাই টার্গেট ছিল যে কাস্টমার বেসটাকে আমরা অফলাইন থেকে অনলাইনে কনভার্ট করতে পারছি, সেই কাস্টমারটা কিভাবে রিপিটেটিভ কাস্টমার হবে এবং ওয়ার্ড অফ মাউথটা আমরা কিভাবে জেনারেট করতে পারবো। এজন্য আমাদের সবসময় আমাদের যত ধরনের ডিজাইন বা প্রসেস থাকে সবকিছুই কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে মাথায় রেখেই করে। এই কারণে আপনি শুধুমাত্র দারাজ না, জেনারেল মার্কেট প্লেসের সবার জন্য একটা খুব
কমন একটা থিম বা একটা কনসেপ্ট আছে দ্যাট ইউ উইল নট অলওয়েজ গেট হোয়াট ইউ হ্যাভ সিন। এই জায়গা থেকে আলবি ভাই যেটা বলছেন, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই এডুকেশনটা যেমন 360 ডিগ্রি হতে হবে, আমাদের কাস্টমারদেরকে যেমন এডুকেটেড হতে হবে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর অর্ডারিং, অ্যাট দ্য সেম টাইম সেলারদেরকেও এডুকেটেড হতে হবে টু মেক শিওর দ্যাট হাউ দে আর ফলোইং দ্য অর্ডার। সো আমি যদি খুব এক্সাম্পল দিয়ে বলি, একটা কাস্টমার যখন অর্ডার করছেন, নর্মাল ফেনোমেনা থাকে, আপনি যদি কোনো মার্কেটে বা শপিং প্লেসে যান, আপনি 2 থেকে 3টি দোকানে যাচাই করে একটা পার্টিকুলার জিনিস দামাদামি করবেন, কোয়ালিটি দেখবেন, দেন আপনি এই প্রোডাক্টকে পারচেস করবেন। বাট অনলাইনে ইজ অলসো সিমিলার প্রসেস দ্যাট ইনিশিয়ালি পিপল ফেল টু আন্ডারস্ট্যান্ড। আপনি কিন্তু প্রথম যে ছবিটি দেখবেন, দ্যাটস নট দ্য অনলি প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ রাইট নাও। দারাজ বাংলাদেশে আমাদের 1 কোটির উপরে প্রোডাক্ট আছে। সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট ইজ সোল্ড বাই 100+ সেলার্স। সো সিমিলার প্রসেস ইজ অলসো হ্যাজ টু বি ফলোড। আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন পড়তে হবে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন এবং সেলারকে এক্স্যাক্টলি সেম জিনিসটি দিচ্ছে কিনা, এবং ডেসক্রিপশন অ্যান্ড রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। So এগুলো হচ্ছে কাস্টমার এডুকেশনের পার্ট দ্যাট উই আর কন্টিনিউসলি ট্রাইং টু এডুকেট কাস্টমার হাউ টু বাই সামথিং ফ্রম ই-কমার্স প্ল্যাটফর্মস। ইট ডাজন্ট হ্যাভ টু বি ফ্রম Daraz, it can be from anybody. Similarly, we are not creating seller, we are actually converting seller from offline to online. সো সেলার গুলো, আপনি সেটা চকবাজারের সেলার হোক বা বসুন্ধরার সেলার হোক অথবা কোনো এন্টারপ্রেনার হোক যারা হয়তো বা শুধুমাত্র ই-কমার্স প্ল্যাটফর্মই সেল করে, তাদেরকেও অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড করা বা কাস্টমারের প্যাটার্নের সাথে ইভলভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট উই আর ইকুয়ালি ফোকাসিং। যেটা আপনি বলছিলেন যে আমাদের টোটাল লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেমের মধ্যে সবচেয়ে উইক লিঙ্কটাই হচ্ছে কিন্তু ড্রাইভার বা হেল্পার। But again, end of the day, they too are equally determined about the experience that customer is going to have. So similarly, আমি আমার অ্যাপ্লিকেশনে দারাজদেরকে যত সিমলেস এক্সপিরিয়েন্সে দিয়ে থাকি না কেন, আমি যত বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে পেমেন্ট অপশন দিয়ে থাকি না কেন, এন্ড অফ দ্য ডেতে আমার সেলার যদি আমাদের মতো সেম পেসে ডিজিটালি অ্যাডাপটিভ না হয়, overall the experience that cannot be seamless, that cannot be as per the expectation of the customer. So এই জায়গাগুলো আসলে চ্যালেঞ্জিং। বাট দারাজের যে অ্যাডভান্টেজটা ছিল, আমাদের আলিবাবার ইকোসিস্টেমে যুক্ত হওয়ার পরে আমাদের টেকনোলজিক্যালি যে অ্যাডভান্সমেন্টটা হয়েছে দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। সো আমরা বেসিক্যালি আলিবাবার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাই কিন্তু আমরা দারাজ নামে ইউজ করছি। সো আমাদের যে লার্নিং গুলো ছিল, আমাদের যে অ্যালগোরিদমের কাছ থেকে আমাদের যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কাস্টমার ডাটা গুলো ছিল, বিহেভিয়ার প্যাটার্ন গুলো ছিল, সেগুলো আমাদেরকে অবশ্যই হেল্প করেছে ওভার আওয়ার কম্পিটিশন। বাট এন্ড অফ দ্য ডে, আপনি যদি ফিজিক্যাল মুভমেন্টের কথা বলেন, কারণ আমি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিলাম আমার প্ল্যাটফর্মে, সেলারও খুব ভালো, বাট আমার লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ভালো না, কাস্টমারের 7 দিন বা 10 দিন লাগছে, তাহলে কিন্তু আসলে আমার বোধ করা সম্ভব না। যে কারণেই একটা জায়গাতে আমি কমপ্লিটলি এগ্রি করি আলমির সাথে, logistics is a specialized job, so not everybody should be involved into job unless they are bound to do it. So Daraz বাংলাদেশের লজিস্টিক্স উইংটার আত্মপ্রকাশও কিন্তু অনেকটা বাধ্যবাধকতার খাতিরে হয়েছিল। When we started doing our operations in Bangladesh, we find out that okay, even after Alibaba's intervention, we're technologically confident, our integration with payment gateways are fine, but still I cannot work with legacy courier company who are only habituated of parcel delivery. They have nothing to do with the e-commerce or digital way of doing the logistics. So we problem থেকে কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি সিস্টেমটাকে নিয়ে কাজ করা। বাট এগেইন, আমি যেটা বলছিলাম যে আজকের 11/11 আমি যদি 1 লাখ অর্ডার একটা সিঙ্গেল ডেতে পেয়ে থাকি, আমি অবশ্যই এক্সপেক্ট করবো আজকে থেকে 2 বছর বা 3 বছর পর আমি 5 লাখ অর্ডার পাবো। 5 লাখ অর্ডার একটা সিঙ্গেল ডেতে পাওয়া মানে কিন্তু আমাকে 5 লাখ অর্ডার ডেলিভারি করতে হবে। আমি কি আমার লজিস্টিক্স কাউন্ট কি 5 গুণ বাড়িয়ে যাব? পসিবল না। We are not here to do OPEX based business, maybe, but not for CAPEX based business. So আমি কি আমার CAPEX এর ইনফ্রাস্ট্রাকচার বা ওয়ার্কিং ক্যাপিটাল আমি ডেফিনেটলি লজিস্টিক্স এ ইনভলভ করবো না। As long as I don't have any alternative, we are bound to do it. So definitely, I think it's high time for logistics overall ecosystem to come up and be adaptive and be digital. So I can see the similar growth will also follow. যেমন আমি যদি আজকে জিমের এন্টারপ্রাইজ বিজনেসের সাথেও যুক্ত হই, আমি যদি ভালো সার্ভিস পাই, the good part is there is no competition because you are competing with the legacy. Whatever value addition of the features that we will be seeing as an enterprise business, we will have a wow factor. But এটার থেকে খারাপ কিছু হওয়া সম্ভব না, because we are having transformation from digital to from legacy to digital. So এই জায়গাটাতে আমি বলবো maybe in a small step, but the journey should
start as soon as possible, because I can see a bigger prospect there. The way we are growing as a e-commerce industry, the way distribution system will be changing. Even if you see, I'm confident that after 5 years, overall distribution model in Bangladesh is going to have a completely change. It will go to some extent more centralized concept. If the logistic infrastructure is better, the distribution model will be coming out from distributed to a consolidated version. There will be lots of dynamics change that we will be expecting to see. Maybe, for example, if I have warehouse in 5 different parts of the country, then I can actually accommodate almost all the major FMCG in the country. They don't actually need a distributed warehouse system anymore. All we need is the infrastructure of the logistics so that the delivery system can be smoother and faster. So I want to believe firmly that after 5 years, the overall distribution model of the country will be changing. There will be lots of scope for digitization. And end of the day, for me, logistics is all about efficiency, optimization, and cost. আমি যদি দারাজের কথাই বলি, the moment logistics network will start making money or break even, then overall on the company perspective, we can expect to become cost neutral or towards profitability. So those are the things that we have to leverage in coming years. Tafsir, I mean, you made some really great points, for sure. So এখানে কিন্তু আরো ইন্টারেস্টিং জিনিসপত্র হবে। ইভেন শুধুমাত্র যে কনজিউমার, আমরা তো এখনো চিন্তা করছি ই-কমার্স ফ্রম কনজিউমার পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ, রাইট? Probably there will be e-commerce coming from enterprise perspective point of view as well, right? Because eventually, আমি যদি একটা বাসা আজকে বানাই, রাইট, এখানে যে রড সিমেন্ট লাগতেছে, এটা কি আমি মাঝখানে অন্য কাউকে দিয়ে অর্ডার করবো, নাকি আমি ডিরেক্টলি অর্ডার করতে পারবো ইন দ্য লং রান, ইফ দেয়ার ইজ এ গুড লজিস্টিক সলিউশন ইন প্লেস, রাইট? সো অ্যাজ ইউ সে, যে 3 বছর বা 5 বছর পরে this kind of things will start to happen because people don't have an alternative. That's why they have to do the traditional selling process, right? এই প্রসেস কিন্তু লিন হচ্ছে এবং হবে, এবং বাইরের দেশে কিন্তু এই লিন প্রসেস কিন্তু অলরেডি শুরু করছে, তাই না? সো দিস আর, এবং সবচেয়ে মজার ব্যাপার হবে যে এর মধ্যে আবার ছোট ছোট এন্টারপ্রেনার হবে, তারা হয়তো সে ফর এক্সাম্পল বাসা চেঞ্জ হয়তো একটা বিজনেস, সে কিন্তু সুন্দরভাবেই বাসা চেঞ্জ করবে। আচ্ছা, কিভাবে আলমারিটা নিয়ে যেতে হবে, সব জিনিসপত্রগুলোকে কিভাবে গুছায় একটা বাক্সে দিতে হবে, ও আচ্ছা এটা গোছানোর পরে যে ট্রাকটা দরকার, সে কিন্তু আমাদের সিস্টেমটা করবে। সো সে কিন্তু সুন্দর করে আবার ট্রাক থেকে জিনিসটা ইয়ে করে নামায় আবার সুন্দর করে যে নতুন বাসায় যাচ্ছে সেই বাসায় গুছাই দেবে, কিন্তু দ্যাট উড বি হিজ কোর বিজনেস। বাট এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কিন্তু আমরা এই পাইপলাইনটা কিন্তু আমরা করে দিচ্ছি মাঝখানে, রাইট? সো এটা কি আজকের গ্রামে যে সবজিওয়ালা আছে সেই 4-5 জনের সবজি করে সেটা এফিশিয়েন্টলি করবে, নাকি না বাসা মুভ করবে? এরকম কিন্তু নতুন নতুন ব্যবসা আসবে কিন্তু, রাইট? বা তাদের জন্য যে একটা স্টেবল একটা ইকোসিস্টেম যেখানে গুডস গুলো ক্যারি করতে পারবে, সেই পাইপলাইনটাই কিন্তু আমরা তোমরা মিলে আমাদের রিসোর্স গুলোকে একখানে পুল করে কিন্তু করে দিতে পারবো। Absolutely agree. So again, মানে আমাদের এখন যে জিনিসটা যেটা বললাম, we don't have alternative. The moment we will have alternative, maybe all of us doesn't know a business case that will come up at that moment. Maybe there will be some entrepreneur waiting to do something, but his main bottleneck is the logistics. So আপনি যেটা বলছেন, even if we have been talking about like আমাদের ওই গ্রামের মিডলম্যানকে কাট করে কোনো একটা সবজি ঢাকায় নিয়ে আসার যে ব্যাপারগুলো, সো এই সব কিছুই কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে মানে থিংস মাস্ট মুভ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, আদারওয়াইজ দ্য হোল ইকোনমি ইজ গন। So এখন something will come as a byproduct of the ecosystem. Some things people will create, entrepreneurs will create a new business case. But end of the day, if the logistic infrastructure is the heart and the core of any country, similar to the distribution system, as long as we have more process involved, more technology involved, it will be efficient, it will be faster, and it will be accountable. So accountability is also another thing that I believe is a lack of the overall industry. So we are, too much casual about the customer experience. We're too much casual about the services that we give. So এই জায়গাতে একটা shift হবে. I also want to believe that
if the payouts are good, if you're efficient, যেটা আপনি বলছেন যে ঢাকার একটা ড্রাইভার মেবি 3 থেকে 4টা ট্রিপ করতে চায়, মেবি অন্য জায়গায় চায় না, বাট ইভেন উপরের কথা যদি আমরা চিন্তা করি যে ইটস এ ভেরি গুড কেস দ্যাট ইভেন আওয়ার ড্রাইভার্স ক্যান বি টেকনোলজিক্যালি স্যাভি and they can be independently earning money for the owners. So এই চেঞ্জটা যদি আমাদের উপর দিয়ে হয়, why not from the truck industry, why not people can invest, maybe an entrepreneur or a individual who has his retirement money can be invested to a person who doesn't have the money to buy a truck. So it can also be a similar, because আমরা উপরের ক্ষেত্রে দেখেছি যে people are actually buying a second-hand car, giving it to a driver who is reliable enough, and both are earning money. So it can be also a different dynamics. End of the day, we are missing it. So actually, we even don't know what can be the different business cases coming out of it. But এক্স্যাক্টলি তুমি যে এখানে পয়েন্টটা বললা, আমি আর একটু যদি বলি যে এখানে এক্স্যাক্টলি এ সে কিন্তু জানে না যে এটা একটা ব্যবসা হতে পারে, বি আমি যদি করে ফেলি আমি কাস্টমারটা পাবো কোত্থেকে আসলে, তাই না? দিস ইজ এক্স্যাক্টলি নাও দে উইল হ্যাভ এ প্লেস, রাইট? টু নো হেই এই জায়গায় ও হয়তো এসেও জিজ্ঞেস করতে পারে আমরা আমাদের ভাই আমরা একটা গাড়ি কিনতে চাই, কোন জায়গায় কিনবো, কাস্টমারটা আসলে কোন জায়গায় পাওয়া যাবে। এই যে একটা লোক ধরো এখন কুষ্টিয়ায় তার হয়তো 300 গাড়ি বসে আছে কিন্তু there is no other alternative in the Bangladesh market। সে কাউকে যে জিজ্ঞেস করতে পারে ভাই আমি কি কুষ্টিয়ায় থাকবো, নাকি আমি পাবনায় যাব, নাকি আমি রংপুরে যাব, আচ্ছা কয়টা নিয়ে যাব, কেন যাব, কোন সিজনে গেলে আমার জন্য ব্যবসাটা ভালো হবে, রাইট? We will be able to help those folks inshallah down the road, right, very quickly with the data that we have. Yeah, right? exactly. আমি যদি একটু sum up করি, just to enlighten others who may not understand what you're trying to say. এগেইন যে আমি একটু করে বলছিলাম যে আমাদের দারাজ বাংলাদেশের আলিবাবার সাথে যুক্ত হওয়ার পরে সবচেয়ে মেজর চেঞ্জটা আসছে কিন্তু টেকনোলজিক্যালি, কাস্টমার বিহেভিয়ারকে রিড করা, অর্ডার অ্যানালাইসিস করা, হিস্টোরিক প্যাটার্নটাকে আন্ডারস্ট্যান্ড করা। এই যে আপনি এক্সাম্পলটা দিলেন হিট ম্যাপ, আপনি দ্য মোমেন্ট ইউ স্টার্ট হ্যাভিং 100 to 200K অর্ডার্স, দেন ইউ হ্যাভ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হিট ম্যাপ অফ এন্টায়ার কান্ট্রি, যে কুষ্টিয়াতেই যদি কেউ থাকে সে কোন এলাকাতে থাকবে। মেবি বাস স্ট্যান্ড ইজ নট দ্য অনলি প্লেস যেখানে সবাই এসে বাস ভাড়া করে, সরি ট্রাক ভাড়া করে। মেবি তার থেকে 5 বা 10 মিনিট দূরে ইকুইভ্যালেন্ট 10 to 15% একটা মার্কেট শেয়ার আছে, যেখানে সবাই মিলে মারামারি না করে আপনি যদি ওকে বলেন যে তুমি জাস্ট 2 কিলো দূরে যাও, এখান থেকে আমি উইকে প্রতিদিন 5টা করে অর্ডার পেতে দেখেছি, then that can also be a competitive edge between this platform and the legacy platform. যে প্যাটার্নটার কথা বলেন, সিজনাল প্যাটার্ন, যে এই সময়ে এই সিজনে এই জায়গা থেকে এই প্রোডাক্টগুলো আসার টেন্ডেন্সি বেশি। যেমন আমরা যদি বলি যে আমাদের একটা সার্টেন হট সিজনসে আমাদের কোল্ড ড্রিঙ্কস এর ডিস্ট্রিবিউশন বেড়ে যায়, আইসক্রিমের ডিস্ট্রিবিউশন বেড়ে যায়, ইভেন সবজির কথা যদি বলেন, আপনি সিজনাল ফ্রুটের কথা বলেন, আম ইটসেলফ ক্যান বি এ গুড বিজনেস কেস। কত জেলা থেকে আমাদের রাজশাহী থেকে আম আসছে, সেটা কি কোন জায়গা থেকে, আপনি কি বাগানের কাছে থাকবেন না দূরে থাকবেন, কোন বাগানের রিপিং টাইম কত। Even also is very important is the lead time calculation. আপনি কি আসলে একটা রাউন্ড ট্রিপ দিতে পারবেন, নাকি আপনি কত এফিশিয়েন্টলি যেতে পারবেন। Again, I'm sure that none of the truck drivers are actually using the Google map to understand the shortest possible route. So এখানে যে এফিশিয়েন্সিটা আসবে, আপনার যে ফুয়েলের যে এফিশিয়েন্সি গুলো আসবে, so those all will be actually it's a contributing factor. If আমি জাস্ট ডিসকাশন করতে থাকলে আমার মনে হবে যে we can have like several benefits and the features coming out of this technology that the logistic infrastructure of the country can have. So overall, I don't see any reason. Worst case scenario হবে, you will just have an order pattern, but everything will be legacy. Even if that happens, it's a good business case. So there is no way that people whose core business is actually in the logistics should be thinking about technology and the customer experience. Thank you for explaining it very well. এই জায়গায় যদি একটু অ্যাড করি, আমাদের সাথে আহমেদ রাবি ভাই জয়েন করেছেন। হি ইজ আ জার্নালিস্ট, he has been working for Business Standard and some other top dailies in Bangladesh. So আহমেদ রাবি ভাই শুরু থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং আমাদের প্যানেলিস্টরা এতক্ষণ যাতে শেয়ার করেছেন সবকিছু উনি ফলো করছেন। সো হি হ্যাড আ ফিউ কোশ্চেনস। সো আহমেদ রাবি ভাই, আপনি যদি আপনার কোশ্চেনগুলো আমাদের প্যানেলিস্টদের সাথে শেয়ার করতেন। Thank you so much for having me here, all of you. Hi, Rabbi. How are you? I'm doing fine. Thank you for asking. How are you? I'm doing fine. Thank you. Okay. So আমার বেসিক্যালি প্রশ্ন দুটো আছে, but I would like to start with Tasfin bhai, যেহেতু it is correlating.
with the both of the companies. So আপনি একটু আগে মেনশন করেছিলেন যে আপনাদের 11/11 এর there at least 1 লক্ষ অর্ডার আসে, that's the bare minimum. So যখন এত হাই নাম্বার অফ অর্ডারস আসছে ইন আ ডে, আপনারা এটা কিভাবে ম্যানেজ করছেন? নিজেদের পার্সোনাল ট্রান্সপোর্টেশন দিয়ে নাকি থার্ড পার্টি ভেন্ডার্স? এটা যদি একটু বলতে পারতেন তাহলে খুবই ভালো হতো। Thank you, Rabbi. So that 1 lakh order is a single day. আমরা কিন্তু একদিনেই পেয়েছি। So আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট সিস্টেম আছে। We own roughly around 270 vehicles. আমরা আসলে ইন্টার ডিস্ট্রিক্ট লাইন হতে নিজেরা করে থাকি এবং লাস্ট মাইল ডেলিভারি বা ফার্স্ট মাইল পিক আপ সবকিছুর জন্য আমরা আমাদের ভেহিকেল ইউজ করে থাকি। বাট আমাদের যে নিজস্ব ভেহিকেল আছে তার কিন্তু 3 গুণ পরিমাণ রিকোয়ারমেন্ট ছিল আফটার অন 12th and 13th। এই দুটো দিনে কিন্তু আমরা আমাদের নিজস্ব কাউন্টের 3 গুণ পরিমাণ লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করার জন্য আমরা রেন্টিং ভেহিকেল নিয়েছি। সো এই যে ভেহিকেল যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু আমরা যদি বলি 70% এসেছে একদম লেগেসি চ্যানেল থেকে, যেটা আমরা নর্মালি সাপ্লায়ার কাছ থেকে পেয়ে থাকি। 30% আমরা নিয়েছি যারা হয়তোবা রেগুলার সাপ্লায়ার কাছ থেকে নিয়েছে বাট ইন বিটুইনে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যারা কিছুটা হয়তো আমাদেরকে ইজ দিয়েছে ইন টার্মস অফ অর্ডার প্রসেসিং, অ্যাকাউন্টেবিলিটি অর দ্য ভিজিবিলিটি। বাট এই সংখ্যাটি যেটা বলছিলাম যে এটা কিন্তু প্রত্যেক বছরই বাড়তে থাকবে, বাট আমি কিন্তু আমার ভেহিকেল কাউন্টটাকে প্রত্যেক বছরই এই পরিমাণ বাড়াতে পারবো না ডিউ টু দ্য ক্যাপাসিটি লিমিটেশন এন্ড অলসো বিকজ দ্যাটস নট মাই কোর বিজনেস। আই ক্যানট মেক মাই ভেহিকেল টিম as big as my own logistics team. So এই জায়গাটাই হচ্ছে মেইনলি চ্যালেঞ্জিং এর পার্টটা। সো এইখানেই in the coming years if any platform or a combination of platforms are there to serve us, then it's a big headache relief from our shoulder. Acha. And just a small question, how challenging can it be to deal with such third party vendors, especially when it comes to the biggest day of the year? যেমন অনেক ঝামেলাই হতে পারে। So if you could enlighten us with a few challenges, that would be great. So প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে আপনার ডিমান্ডটাকে ফুলফিল করতে পারা। সো হোয়াট উই ডু নরমালি, আমাদের তো একটা ক্যাম্পেইন পজিশন থাকে। সো উই নরমালি ট্রাই টু সিট উইথ আওয়ার ভেন্ডার্স and give them heads up about the possible requirements, and we also try to understand that what would be their sources, তারা কি আসলে আমার ডিমান্ডের কতটুকু আমাদেরকে ডেলিভারি করতে পারবে। এরপরও যে চ্যালেঞ্জটা থাকে, মেজরিটি অফ দা যখন অনেক সার্জ অফ ডিমান্ড থাকে তখন স্বভাবতই ফার্স্ট টাইম আমাদের সার্ভিস দিচ্ছে আমাদেরকে এরকম ড্রাইভার পুল বা ভেহিকেলের সংখ্যাটা অনেক সময় বেশি থাকে। সো একটা বড় অংশই কিন্তু সব দেখা যায় যারা আমাদের ইন্টারনাল প্রসেসের সাথে হ্যাবিচুয়েটেড না, বা আমাদের যে লোকেশন ওদেরকে যেতে বলা হয় সেই লোকেশনের ডিরেকশনটা তারা চিনে না। এরকম বড় বড় ক্যাম্পেইনে সবচেয়ে হয় যে টাইম ইজ ভেরি এসেন্স। ইভেন 15 minutes delay can be a big thing for me if I can miss the line call. সো আমাদের তো আসলে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেলারদের কাছ থেকে নিয়ে এসে কনসলিডেটেড করে আমরা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্টেশনটা করি। তো দেখা গেল যে একটা গাড়ি হাফ এন আওয়ার লেট করেছে, বাট দ্যাট মিনস দ্য এন্টায়ার ডে if I was supposed to send this vehicle out the parcel to Chittagong. So এই জায়গাগুলো তো অলওয়েজ চ্যালেঞ্জিং থাকে, হ্যাবিচুয়েশন অফ দ্য পিপল অর এগেইন দ্য আপনার কোয়ালিটি ইন এ ওয়ে দ্যাট আপনার এভারেজ সার্ভিস কোয়ালিটি অনেক বেশি ডিফার হয়ে যায়। আমাদের সাথে যারা সারা বছর ধরে কম বেশি কাজ করে তারা মোরলেস একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, বাট মেইন যে প্রবলেমটা হয় যখন আমরা স্পোরাডিক্যালি র্যান্ডম বেসিসে নিই তখন এই সার্ভিস কোয়ালিটিটা অ্যাসুরেন্সটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং এগেইন আবার অ্যাকাউন্টেবিলিটি যেটা বললাম যে অনেকে যদি জেনেই থাকে যে আমি যদি ইন্ডিভিজুয়ালের কথা বলি, দ্যাট পারসন অর দ্যাট স্পেসিফিক স্মল ভেন্ডার মে বি অনলি ডুইং বিজনেস ফর মি 3 or 4 times a year versus a organization that has actually a round the year contract with me. তো তার কাছ থেকে স্বভাবতই আমার ডিমান্ডটাও ভালো থাকবে এবং আমার সার্ভিস লেভেল বা তার অ্যাকাউন্টেবিলিটিটাও বেশি থাকবে। সো এগুলা ইনহেরিটেড পেতে আসলে লজিস্টিক্সের একটা চ্যালেঞ্জ। Thank you so much. So moving on to the next question for Mr. Alvi. যেহেতু তাসফিন ভাই বলছেন যে these are the certain challenges any company would usually have to face যখন থার্ড পার্টি ভেন্ডরদের সাথে কাজ করতে হচ্ছে। সো জাস্ট একটা ছোট প্রসঙ্গ, সেটা হলো আমাদের বাংলাদেশের কারেন্ট যে ট্রাকিং ইন্ডাস্ট্রিটা আছে বা গুডস ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, ইট ইজ ওয়ার্থ মোর দেন $10 billion ধরা হচ্ছে। সো এরকম একটা বড় মার্কেটে ডোন্ট ইউ থিঙ্ক যে বিগ কোম্পানিজদের নিজেদের নিজস্ব ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি বা ট্রান্সপোর্ট সেক্টর থাকার থেকে তাদের যদি একটা থার্ড পার্টি কোম্পানির উপর তারা রিলাই করতে পারে সেটা আরো বেটার হয়? যেমন এনি থার্ড পার্টি কোম্পানি যারা সোললি শুধু ট্রান্সপোর্ট সার্ভিস অফার করছে এবং শুধু তারা ট্রাকিং
বিজনেসটাই করছে আর কোনো কিছু করছে না, এরকম যদি কোনো থার্ড পার্টি কোম্পানি থাকতো বা যদি হয়ে থাকে ইন দ্য ফিউচার, do you think it will become easier for the entire logistics ecosystem of Bangladesh to grow? So I think that the question that you just asked, right, indirectly কিন্তু আমরা আসলে ওই সলিউশনের দিকে যাচ্ছি, তাই না? Yes. So even আমরা বলছি কিন্তু একজন লোকের জন্য কিন্তু, সো আমাদের সিস্টেমে কিন্তু এখন আই থিঙ্ক প্রায় কত 14,000 ট্রাক, স্টার্টিং ফ্রম 1 টন থেকে শুরু করে আমরা 40 টন আছে, সাথে আবার ট্রেলারও আছে, সাথে ডাম্প ট্রাকও আছে, সাথে ট্যাঙ্কারও আছে, যারা হয়তো আপনার ইয়েতে এই আপনার ফুয়েল যদি আপনার ডেলিভারি দিতে হয় আর কি, সেই ক্ষেত্রের জন্য আর কি। হ্যাঁ, সো the interesting part হচ্ছে যে if you multiply the price of the truck, একজন লোকের জন্য কিন্তু 14,000 ট্রাক ওন করা, you are talking about several $billion, right, by itself. So and again at the end of the day, even আমি যদি যে আমাদের বাংলাদেশের one of the বড় কোম্পানি কি প্রাণ, রাইট, প্রাণের নিজেরই হয়তো অনেক গাড়ি আছে, বা আকিজ অনেক গাড়ি আছে, কিন্তু দ্য টাইম দ্যাট ইউ আর সেইং দ্যাট হেই গাড়িটা খালি আমার জন্য আমি ইউজ করব, এই কনস্ট্যান্টটাই কিন্তু বেসিক্যালি আপনার কিন্তু ইউজকে আপনার আসলে অনেক লিমিটেড করে ফেলছে, রাইট? ডিগ্রিজ অফ ফ্রিডমকে কিন্তু অনেক অনেক কমাই দিচ্ছে। এই গাড়িটা যদি আসলে যে যখন পারে তখন যদি ইউজ করতে পারতো, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক, রাইট? তার মানে কি আমরা বলতে চাচ্ছি কি যে ওনারশিপ কিন্তু আসলে একজনের পক্ষে থাকা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট, ফাইন্যান্সিয়ালি ডাজন্ট মেক সেন্স। হোয়াট ইট কুড বি ডান ইজ এ প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তারা তাদের ওনারশিপটাকে নিয়ে এসে আপনার ফর্মালাইজ এবং ইনফরমেশনটা ফ্লো কিন্তু এফিশিয়েন্ট করতে পারবে। তখন কিন্তু আচ্ছা, এই যে যেমন মনে হলো দারাজের মনে হলো যে আমার 1 লাখ থেকে 2 লাখে গেলে আমার যে ওই দিন 300 গাড়ি 15 দিনের জন্য বেশি লাগবে, হাউ ক্যান আই থিঙ্ক হিম ahead of time saying that hey, this is a high season coming, you guys can, these are the hot spots, how can we work together so that my delivery, যে আমার যে কেপিআই আছে কাস্টমারকে আমি 72 ঘন্টার মধ্যে ডেলিভারি করব, I can at least start to work with GIM and ask for it, saying that hey, আমার কিন্তু ঈদের সময় কিন্তু আমার ডেলিভারিটা কিন্তু এই সময় দিতে হবে, ঈদের সময় কিন্তু আমার এমনি 50,000 থেকে 2.5 লাখে চলে যায়, এই 5 দিন কিন্তু ভাই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি 2 টাকা বেশিও দিতে হয়, I don't think like Tasfin will mind, but I think if he's able to do it at one season, next season কিন্তু ওর অর্ডার probably 5x 10x বেড়ে যাবে, right? So I think that what we are trying to do is collaboration আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, right? আর একটা বিউটি হচ্ছে আমাদের কাছে, এই যে একটা গাড়ি যখন ঢাকা থেকে রওনা হয়ে যাচ্ছে, আমি কিন্তু রাফলি জানি আসলে এই দিনাজপুরে পৌঁছাবে কখন। So this is the beauty of the other system. I have some information ahead of time saying that what will be the tentative supply of গাড়ি in দিনাজপুর এখন থেকে 8 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 15 ঘন্টা পরে, and who has tentative demand, right, in these cases, right? And how can I leverage that part ahead of time, right? So it's not about owning the gari, it's about the capacity of what kind of information that you have, how you synthesize that information, and how you basically use and provide value from that information, sometimes from the truck owner জন্য, sometimes from customer জন্য। So just one last question, do you think যে আমরা এখন যে গতিতে আগাচ্ছি as a country overall, আমাদের যে infrastructure আছে, so আমরা, is there any alternative way that we can work on, especially when it comes to transport? যেমন we have a very beautiful channel of waterways throughout the entire country, but যেটা কিন্তু আমরা utilize করতে পারছি না, so maybe do you think this could be a better solution for the future, maybe moving towards water transport, not just trucking or road transport? Yeah, so that's a great question. That's a great question itself, right? So আমরা যে BIWT এর সাথে কথা বলছি না এরকম না, হ্যাঁ। So by the way, আমি আমার মানে আমার স্বপ্ন বাংলাদেশের ট্রান্সপোর্টেশন নিয়ে আসলে, we probably not going to carry people, we are not going to carry anything, we are only going to carry your goods. এটা কি কাঁচা রাস্তায় হোক, পাকা রাস্তায় হোক, পানিতে হোক, আকাশে হোক, আজকের থেকে 3 বছর 5 বছর পরে কেউ যদি মনে করে যে আমি একটা প্রোডাক্ট ক্যারি করতে চাই, ফার্স্ট হেই জিমে কি জিনিসটা কিভাবে করতে যাচ্ছে, রাইট? সো নাম্বার 1,
Number two is whether it's within Bangladesh or even India থেকে জিনিসপত্র এসে উপর দিয়ে বের হয়ে চলে যাওয়া, রাইট, তাদেরকে হেল্পের জন্য, both way it could be a very interesting medium that we have. But the challenge is ওখানে আসলে অনেক রকম চ্যালেঞ্জ আছে। আমাদের দেশে যেমন রাস্তার চ্যালেঞ্জ, ওখানে তো আরো বেশি চ্যালেঞ্জ, যে শীতের সময় যেই বর্ষার সময় যেই রাস্তা চলতেছে, শীতের সময় এসে কিন্তু সেই রাস্তাটা আসলে অনেক ছোট হয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে যেখানে 2,000 টনের বাজ একটা ক্যারি করতে পারতো, সেটা কিন্তু 1,000 টনের বাজটাও সে তখন শীতের সময় ক্যারি করতে পারতেছে না। সো ক্লিনিং দ্যাট চ্যানেল অ্যান্ড মেনটেনিং দ্যাট চ্যানেল, রাইট, ইটস এ চ্যালেঞ্জ। সো এইখানে কিন্তু খালি আমরা পারবো না, এখানে হয়তো গভর্নমেন্টকে আগে আসতে হবে, এখানে হয়তো বাকি ফরেন ইনভেস্টমেন্ট আসতে হবে টু ক্লিন দ্যাট আপ, রাইট, to make it lot faster. But of course, it's a very interesting, because the thing we have to see from government point of view, আচ্ছা এই চ্যানেলটা ক্লিন করা এটা কি আমার জন্য সস্তা, নাকি না 4 লেন আমি যদি রাস্তা করি বাংলাদেশে সেটা আমার জন্য সস্তা, কোনটায় আমি আগে গেলে খুব তাড়াতাড়ি করতে পারবো, so that goods can move lot faster, right? By the way, যদি ফাস্ট মুভ করে, I think প্রাইসও কিন্তু অনেক কমে আসা শুরু করবে, বিশেষ করে কনজিউমার গুডের ক্ষেত্রেও কিন্তু। হ্যাঁ, এটা মানে আমরা স্টাডি করে দেখছি যে বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টে এই প্রাইসিং এ 1 মণ ধানের a pretty interesting piece is the carrying cost of that 1 মণ ধান, right? So how can we contribute in a multiple medium, as you ask, that hopefully will start to put a dent on the cost and the pricing of that product at some point in future. Thank you so much for your time. Thank you for those are good questions. থ্যাংক ইউ রাবি ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা এখান থেকে যদি স্যার একটু ক্যারি অন করি, আমাদের এই প্রোগ্রাম আজকে যারা দর্শকরা দেখছেন তারা অনেকেই আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আমি যদি কিছু কমেন্ট একটু নেই, লাইক রবিন রহমান বলছেন যে সবাই কেমন আছেন, হুমায়ুন কবির বলছেন নাইস প্রোগ্রাম, ইফতেখার উদ্দিন বলছেন ভেরি ইনসাইটফুল সেশন, ফেরদৌস চৌধুরী বলছেন হি ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট জিম। এরকম অনেকে অ্যাপ্রিশিয়েট করছেন, এবং আপনাদের দুজনকেই দেখে এবং আপনাদের কাছ থেকে যা ইনসাইটফুল কথাটা শুনতে পাচ্ছেন সবই তারা অ্যাপ্রিশিয়েট করছেন। সো দেয়ার ওয়াজ দিস ইন্টারেস্টিং কোশ্চেন ফ্রম মিস্টার আনামুল এইচ ফাহাদ। উনি জানতে চেয়েছেন হাউ জিম হেল্পড এন্টারপ্রাইজ কাস্টমার্স টু ইমপ্রুভ দেয়ার লজিস্টিক্স এক্সপেরিয়েন্স at a key facility. So I think this question goes to Alvi sir. So sir, আপনি যদি এটা অ্যানসার করতেন। Yeah, no, I mean, so that is a good question, Anamol. So আমাদের কিন্তু কোর কম্পিটেন্সি কিন্তু এন্টারপ্রাইজের কাছে। So rather than veiling too much, আমাদের কিন্তু বড় এমএনসির মধ্যে, Lafarge is a pretty decent client for us, right? Who basically use significant amount of stuff. So আমরা কিন্তু ইনফ্যাক্ট এরকমও চিন্তা করছি যে এইসব বড় বড় অর্গানাইজেশনের অর্ডার সিস্টেমকে আমরা একদম রিয়েল টাইম অ্যাড করে ফেলতে পারবো কিভাবে আমাদের সিস্টেমে, আই মিন অ্যাজ স্মুথ অ্যাজ ইট কুড বি, রাইট? অ্যান্ড ইভেন তাদেরকে তাদের ডিস্ট্রিবিউটর, তাদের এজেন্ট পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করবো কিভাবে। হ্যাঁ, সো টু কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে মানে এখানে আমরা কিন্তু মাল্টিপল ওয়েতে একজন এন্টারপ্রাইজের কাছে ইনভলভ হতে পারি। আমরা হতে পারি তাদের ইনকামিং মেটেরিয়ালের সাথে, রাইট? যখন ইনকামিং মেটেরিয়াল আসতেছে, তাদের ফ্যাক্টরির সাথে, তাদের ফ্যাক্টরি থেকে তাদের যে ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো আছে সেখানে, ডিস্ট্রিবিউশন সেন্টারের সাথে তাদের ডিস্ট্রিবিউটরের সাথে, বিকজ লট অফ অর্গানাইজেশন there are two ways to deliver stuff from factory. একটা হচ্ছে ডেলিভার করে তারা এন্ড কাস্টমারের কাছে, আবার মাঝে মাঝে তারা পিক আপ সেল বলে, যাদের হয়তো ডিস্ট্রিবিউটর এসে পিক আপ করে নিয়ে যায়। সেই ডিস্ট্রিবিউটরেরও কিন্তু আসলে কিছু গাড়ি আছে, কারো গাড়ি নাই, এবং সেটার জন্য কিন্তু ফ্যাক্টরি বা ওইএম কিন্তু অ্যালোকেট করতেছে একটা কস্ট, সেখানেও কিন্তু আমরা হেল্প করতে পারি তাদের অপটিমাইজেশনের জন্য। নট অনলি দ্যাট, আপনার শুধু তাদের ইনকামিং মেটেরিয়াল যে খালি এক্সপোর্ট থেকে আসছে, মানে ইম্পোর্ট থেকে আসছে তা না, লোকাল ভেন্ডারও আছে, কিন্তু সেই লোকাল ভেন্ডারকেও কিন্তু আমরা হেল্প করতে পারি, সো দ্যাট আপনার যেন ক্যারিং কস্ট কম পড়ে আর কি। সো দেয়ার আর মাল্টিপল ওয়ে উই ক্যান গেট ইনভলভ, ডিপেন্ডিং অন অ্যানালাইসিস করে যে আপনার আসলে কোথায় সুবিধা হবে। অ্যান্ড লাস্ট হচ্ছে এই যে অ্যানালাইসিস অফ ডেটা। আপনি যে আজকে আপনার আটাটা আপনার এক সময় দিচ্ছেন
রংপুরে একসময় দিচ্ছেন, দিনাজপুরে একসময় দিচ্ছেন, আপনার আটা আছে, গম আছে, চাল আছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। এগুলো আসলে ক্যারি করতে ট্রুলি কি খরচ হচ্ছে, এরকম ইনসাইটফুল ডেটা কি আপনার আছে কিনা, আই এম নট শিওর, রাইট? এইসব জায়গাও কিন্তু অ্যাজ ইউ স্টার্ট টু ইউজ আওয়ার সিস্টেম, ইউ উইল স্টার্ট টু লার্ন মোর। আচ্ছা, আমার ডিস্ট্রিবিউশন সেন্টারটা এখানে বসাইছিলাম, গিভেন মাই কাস্টমার, এইটাই কি রাইট লোকেশন, নাকি না অন্য জায়গায় চেঞ্জ করলে আমার হয়তো কিন্তু কস্ট অপটিমাইজ হতে পারে, right? This kind of insightful data will start to get more and more through the system as an auxiliary output of the system. সো আমরা আমাদের ওয়েবিনারে আজকে অলমোস্ট শেষ পর্যায়ে, আমরা গত পাস্ট 1 আওয়ার ধরে আমরা লজিস্টিক্স ডিউরিং দিস কোভিড-19 এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি, এবং কিভাবে আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। সো জাস্ট বিফোর উই গো, জাস্ট টু কনক্লুড দিস শো, আমি যদি জাস্ট এক লাইনে একটু তাসনিম ভাইয়ের কাছে জানতে চাই, আমরা এখন যে টার্মটা বারবার বলছি যে নিউ নর্মাল, সো ইন কামিং ডেজ লজিস্টিক্স এর ক্ষেত্রে নিউ নর্মালটা কিরকম হবে, এবং আর কি কি অ্যাডভান্স টেকনোলজির প্রতিফলন আমরা ইনকামিং ইয়ার্স লজিস্টিক্স এর ক্ষেত্রে দেখতে পারি? সো প্রথমে যদি তাসফিন ভাই খুব সংক্ষেপে একটু আমাদেরকে বলেন, এবং পরবর্তীতে আলভি স্যার একটু কনক্লুড করেন। সো তাসফিন ভাই। জি, সো থ্যাংক ইউ। সো নিউ নর্মালের ডেফিনেশনে যেটা একদম কোর ভ্যালু প্রপোজিশনে যদি চেঞ্জ হয়, সেটা হচ্ছে কম্বিনেশন অফ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল। সো এটা হচ্ছে আসলে নিউ নর্মাল। সো এখানে আমরা লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফিজিক্যাল যে প্রেজেন্সটা, সেটা যত বেশি মিনিমাল করা যাবে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য এসেন্স অফ নিউ নর্মাল। সো সেটার জন্য অবশ্যই টেকনোলজি লাগবে, সেটার জন্য অবশ্যই আমাদের প্রসেস চেঞ্জ হবে কিছুটা, বাট টেকনোলজির কোনো সাবস্টিটিউট নেই। টেকনোলজি বেসিক্যালি মানুষকে যেমন আপনার এক্সপিরিয়েন্সটাকে বেটার করবে, ডিফারেন্ট করবে, সিমিলারলি আমাদের অপটিমাইজেশনের একটা স্কোপ করে দিবে, আমাদেরকে নতুন নতুন ফিচারের সাথে পরিচয় করিয়ে দিবে, এবং অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে সবকিছুই উইল বি লিঙ্কড আপ টু দ্য কস্ট। সো আমার মনে হয় দ্যাটস দ্য গুড ওয়েক আপ কল আমাদের জন্য ছিল, বা আমাদের জন্য যে অপরচুনিটিটা লস হচ্ছিল সেটার একটা ইন্ডিকেশন হিসাবেই কিন্তু এই কোভিড-19 এর সিনারিওটা এসেছে। সো আমার মনে হয় এখান থেকে যে লার্নিং গুলো আমরা সবাই পেয়েছি বা আমরা রিয়েলাইজ করেছি, দ্যাট উইল বি দ্য এসেন্স অফ এ নেক্সট স্টেপ ফর দ্য লজিস্টিক্স। থ্যাংক ইউ দর্শন ভাই। সো স্যার, আপনার কাছে যদি আসি একই প্রশ্ন নিয়ে, যে এই নিউ নর্মালে আমাদের লজিস্টিক্স ইন্ডাস্ট্রি কিরকম হতে যাচ্ছে, এবং জিমে আমাদের যে স্লোগানটা টেকনোলজি ইন লজিস্টিক্স, সো ইন কামিং ইয়ার্স আর কি কি অ্যাডভান্স টেকনোলজির প্রতিফলন আমরা এই লজিস্টিক্স খাতে দেখতে পারি? সো স্যার যদি খুব সংক্ষেপে একটু কনক্লুড করেন আমাদের জন্য। সো আমাদের কিন্তু আসলে মানে উই অ্যাজ এ কান্ট্রি প্রবাবলি কোয়াইট এ বিট অফ প্লেস টু ক্যাচ আপ। আমি খালি ইনভেশন করতেছি মানে নিয়ার টার্ম বা মিড টার্মে, বা আমার যে আর্লি গোল হচ্ছে এই যে লজিস্টিক সিস্টেমে যারা ইকোসিস্টেমে পার্টিসিপেন্ট, তাদের কাছে আমরা ট্রাস্ট কিভাবে আনতে পারি। দিস ইজ এ ট্রাস্টেবল সলিউশন ইউজিং টেকনোলজি। যখন আমি ট্রাস্ট বলছি, আমি কিন্তু বলছি যে আপনার প্রোডাক্টের সেফটিটা কিরকম, আপনাকে যে আমরা যখন বলছি রাইট টাইমে পৌঁছে দিতে পারবো কিনা, যেই ড্রাইভার যখন আপনার ট্রিপটা দিয়ে ফেললো সেই পেমেন্টটা ঠিক মতো পাবে কিনা, নাকি না তাকে 3 মাস 4 মাস ধরে কোনো কাস্টমার ওয়েট করাচ্ছে, রাইট? সো দিজ আর অল ক্রিটিক্যাল অফ দ্য ট্রাস্ট। দ্য কোয়েশ্চেন ইজ হাউ ফাস্ট উই ক্যান ইউজ টেকনোলজি। এই টেকনোলজি কিন্তু ইউজ করে একটা লোক ধরো গার্মেন্টসে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তার হয়তো ইনফ্রারেড ক্যামেরা দিয়ে রাত্রেবেলা সে যখন এক্স্যাক্টলি কোন জায়গায় দরজাটা খুললো, উই শুড বি এবল টু আইডেন্টিফাই দোজ থিংস, and those things will come in place relatively quickly, right? So features like that, যাদের হয়তো যারা যেই সব জায়গায় যেসব IoT will be a critical piece of the puzzle এই জায়গার মধ্যে, আসলে data analytics will be key piece of the puzzle technology perspective point of view থেকে। But again, using all those technologies, right, what we probably will work on to bring trust, যে আচ্ছা এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা, এইটা কিন্তু আমি যদি জিমের কাছে যাই, আমি ড্রাইভারই হই আর আমি সবচেয়ে বড় কাস্টমারই হই, আমি কিন্তু জানি যে তাদের কাছে গেলে সার্ভিসের কোয়ালিটিটা ভালো হবে এবং আমি কিন্তু ট্রাস্ট অনুযায়ী পেমেন্টটা পাবো, রাইট? দ্যাটস এবং যদি কোথাও কোনো ঘটনা ঘটার চান্স থাকে বা ঘটে যায়, আমি কিন্তু সাথে সাথে জানতে পারছি ভেরি ক্লিয়ারলি এবং কমিউনিকেবল ওয়েতে, রাইট? দ্যাটস এক্স্যাক্টলি প্রবাবলি উই উইল ফোকাস অন আগামী 12 মাসে 18 মাসে, how to create a trustable service industry in this area using the technology. That would be our goal, what I see.
সো থ্যাংক ইউ অ্যাগেইন টু আওয়ার প্যানেলিস্ট আলভি স্যার এবং তাসফিন ভাই এবং দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ। আশা করছি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো গেস্টদেরকে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিমের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।